নমস্কার। আবার হাজির হলাম আপনাদের জন্য ভালো লাগা গল্প নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গল্প, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সেই অনবদ্য উপন্যাস আগুন। এটি আপনারা ধারাবাহিকভাবে শুনছিলেন, আজ শুনবেন ৮ম অধ্যায়। গল্প পাঠে আমি পবিত্র। তো চলুন শোনা যাক আজকের গল্প আগুন। পরের কথাটুকু সংগ্রহ করিয়াছিলাম মীরার নিকট হইতে। কৌতূহলী মন শিল্পী জীবনের রীতি লঙ্ঘন করিল। পরদিন প্রাতে চন্দ্রনাথ বোধ হয় কার্যোপলক্ষে বাহির হইয়া গিয়াছিল। মীরাকে বলিলাম, তা গৃহস্বামী যখন নেই তখন গৃহস্বামিনী অতিথি আপ্যায়ন করুক। আপনি বসুন, একসঙ্গে বসে চা খাই। শান্ত হাসি হাসিয়া মীরা বসিলেন। প্রভাতালোকে আবার তাহাকে দেখিলাম অপূর্ব রূপ। বোধ করি ক্ষাত্রযুগ হইলে এ নারীর জন্য একটা যুদ্ধ হইয়া যাইত। চন্দ্রনাথের মনের বাউলের মৃত্যু সৌভাগ্যের মৃত্যু, এই রূপের ছটায় তাহার মৃত্যু তৃপ্তির মৃত্যু। বারবার কামনা করিলাম যেন তাহার অক্ষয় স্বর্গবাসী বটে, সে যেন প্রেত হইয়া আর ফিরিয়া দেখা না দেয়। শান্ত অতি শান্ত রূপ সর্বদাই যেন একটা শঙ্কিত আচ্ছন্নতার মধ্যে ম্লান। তাহার সংস্পর্শে আসিয়া ব্যথিত না হইয়া উপায় নাই। বারবার তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া সন্ধান করিলাম কোথায় সেই জীবন তরঙ্গময়ী নারী, যে একদিন অপরিচিত চন্দ্রনাথের মতো পুরুষের সম্মুখেও দাঁড়াইয়া কলহাস্য তুলিয়া কৌতুক প্রশ্ন করিয়াছিল। বিস্ময়ে অভিভূত হইয়া বলিয়াছিল, না জানি প্রাণের মানুষকে আপনি কত ভালোবাসেন। মীরা বলিলেন, আপনি অদৃষ্ট মানেন? কেন বলুন তো? আশ্চর্য হইয়া প্রশ্নের উত্তরে প্রশ্নই করিয়া বসিলাম। মানি, আগে মানতাম না, এখন মানি। কিসে আপনার অবিশ্বাস ভেঙে বিশ্বাস জন্মালো? চন্দ্রনাথের সঙ্গে বিবাহ কি? হ্যাঁ, আমার বাবা শেঠ, কিন্তু ব্যবসা কখনো করেননি। সমস্ত জীবনে লেখাপড়াই ছিল তাঁর কাজ। আমাকেও তিনি লেখাপড়া শিখিয়েছিলেন। তিনি নিজে ছিলেন নাস্তিক, আমিও ছিলাম নাস্তিক। কিন্তু বলুন তো আপনি, ওই মেলার পথে সামান্য একগাছা তো ছড়ি, যার কোনো বাহার নেই, কিম্মত নেই, সেটাকে পথের উপর থেকে খেয়ালের বশে আমি কেন কুড়িয়ে নিলাম? এমন তো কত পড়ে থাকে পথে। আর কি আশ্চর্য, আমি সে গাছা কুড়িয়ে নিলাম। কি যে মনে হলো, কেন যে নিলাম, তার কোনো জবাবদিহি আমি করতে পারি না। তারপর মীরা যাহা বলিলেন তাহাই এই, চন্দ্রনাথ একদিনে তাহাদের সংসারের সহিত কত আপনার হইয়া গেল। মীরার পিতা ছিলেন উদার মানুষ, শেঠ হইয়াও লক্ষ্মীর সহিত সদ্ভাব তাহার ছিল না। তিনি সরস্বতীর উপাসক ছিলেন। চন্দ্রনাথের সহিত আলাপে মুগ্ধ হইয়া তাহাকে ধরিয়া লইয়া গেলেন। মীরা বলিলেন, জানেন দোস্ত, যখন শুনলাম যে উনি গৃহত্যাগী সন্ন্যাসী, তখন আমার কান্না পেয়েছিল। বেরিয়ে গিয়ে লুকিয়ে কেঁদে এলাম। তারপর এসে আমি তাকে জোর করে ধরলাম, না না, আপনি আমাদের সঙ্গে ফিরে চলুন। এত দরদ আপনার বুকে, আর সে দরদ আপনি মানুষকে না দিয়ে পাথরকে দেবেন, শূন্যের আরাধনায় ধূপের মতো পুড়িয়ে ফেলবেন। আপনি আসুন। আমার বাবা বললেন, আমার মেয়ে ঠিক বলেছে বাবুজি, ঠিক বলেছে।
আপনি বাঙালি, আপনাদের কবির কাব্য তো তা বলে না। তিনি তো বলেছেন, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। তারপর তারপর মীরার দৃষ্টি যেন স্বপ্নাচ্ছন্ন হইয়া উঠিল। যৌবনে মানুষ যে দৃষ্টিতে বাল্য জীবনের দিকে ফিরিয়া তাকায়, প্রৌঢ়ত্বের সীমায় দাঁড়াইয়া যে মমতা লইয়া যৌবনের স্বপ্ন দেখে, সেই মমতা মাখা দৃষ্টি মীরার চোখে। মীরা বলিলেন, তারপর আপনার দোস্তের সঙ্গে কত প্রগাঢ় পরিচয় হয়ে গেল। কেমন করে যে এক বিদেশী আমার জীবনে আনন্দের রোশনাই হয়ে উঠল জানি না, বলতে পারি না। তারপর চন্দ্রনাথ নাকি একদিন তাহার পিতার কাছে মীরাকে প্রার্থনা করিল। মীরার পিতা উদার এবং আধুনিক হইলেও এ বিবাহে সম্মতি দিতে পারিলেন না। চন্দ্রনাথ আসিয়া মীরার নিকট বিদায় চাহিতেই মীরা তাহার হাত ধরিয়া নিঃসংকোচে গৃহত্যাগ করিয়া পথের উপর আসিয়া দাঁড়াইয়াছিলেন। মীরা আবার বলিলেন, জানেন তো দোস্ত, তখন তামাম দুনিয়া, ইহকাল পরকাল সমস্ত সেদিন আমার প্রিয়তমের তুলনায় ছোট হয়ে গেল। হ্যাঁ। আমি প্রশ্ন করিয়া বসিলাম, তাহলে আজও কি তাই? মীরা যেন চমকিয়া উঠিলেন। অন্তত এতক্ষণে তিনি ঈষৎ চঞ্চল হইয়া উঠিলেন। তারপর কহিলেন, হ্যাঁ দোস্ত, আজও তাই। তাহার নিজের কথাটা তিনি যেন নিজেই পরখ করিয়া দেখিলেন। কথা শেষ করিবার পরও তিনি বার দুই সাড়া দিয়া ঘাড় নাড়িলেন। আমি বুঝিলাম সে নারী আর নাই। জীবনের তরঙ্গ সে পিছনে ফেলিয়া আসিয়াছে, কিন্তু সাগরের বুকে নদীর মতো সে নিঃশেষে লীন হইয়া গেল, না কোন গিরি গহ্বরের পাষাণ বেষ্টনীর ভিতরে পড়িয়া সে হারাইয়া গেল, তাহা বুঝিলাম না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া প্রশ্ন করিলাম, তারপর তাঁর খেয়াল হলো তিনি শিখ হবেন। আইন মতে রেজিস্ট্রি করে বিবাহে তাঁর আপত্তি বা প্রবৃত্তি হলো না। আমার তো দোসরি ইচ্ছা ছিল না। গুরুদুয়ারায় আমরা শিখ হয়ে গেলাম। শিখ মতেই আমাদের বিবাহ হয়ে গেল। ও তারপর उसके बाद শুধু আমার প্রশ্নটির পুনরুক্তি করিয়াই মীরা নীরব হইলেন। দেখিলাম সুদূর প্রবাহিনী গঙ্গা যেখানে দিগন্ত রেখায় আকাশের বুক চিরিয়া বাহির হইয়া আসিতেছে, সেই দিকে তাহার দৃষ্টি নিবদ্ধ। আর প্রশ্ন তুলিতে পারিলাম না। নীরবেই উভয়ে বসিয়াছিলাম। এমন সময় ভিতরে চন্দ্রনাথের শিশু কাঁদিয়া উঠিল। মীরা তাড়াতাড়ি উঠিয়া গেলেন। ইহার কয়েক মিনিট পরেই চন্দ্রনাথ ফিরিয়া আসিল। মোটর বাইকটাকে ঠেলিয়া ভিতরে আনিয়া অনাবশ্যক ক্ষিপ্রতার সহিত ফটকটা পিছনের দিকে ঠেলিয়া দিল। লঘু দ্রুতপদে বারান্দায় উঠিয়া আসিল। টেবিলের উপর এক প্যাকেট সিগারেট ফেলিয়া দিয়া বলিল, নে খা। তারপর নিজেও একটা সিগারেট বাহির করিয়া লইয়া সে চঞ্চল পদবিক্ষেপে ভিতরে প্রবেশ করিল। যেন অনবশ্যক একটা গতির সৃষ্টি করিয়া সে চলিয়াছে। বাহির হইতে শুনিতে পাইলাম সে বলিতেছে, আর একবার আমাদের চা দাও তো মীরা। আর বাবু আর নাম ঠিক করে ফেললাম, না ভাবে জিঞ্জির সিং। মীরার বিস্মিত কণ্ঠের উত্তর শুনিলাম, জিঞ্জির সিং? হ্যাঁ,
কিংবা বন্ধন সিং? আমিও বিস্মিত হইয়া উঠিলাম, তবে মীরার কণ্ঠস্বর আর শুনিতে পাইলাম না। চন্দ্রনাথ বাহিরে আসিয়া আমার পাশে বসিল, বলিল, জানিস নুরু, আবার নতুনভাবে জীবন আরম্ভ করব। হ্যাঁ, এ নিউ স্টার্ট। আমি উত্তর কি দিব নীরবে জিজ্ঞাসু দৃষ্টিতে তাহার দিকে চাহিয়া রহিলাম। সে আবার বলিল, এখানকার কারখানা আমি বেচে ফেলছি। এইবার এমন একটা কিছু করব, প্রকাণ্ড বড় একটা কিছু, এ বিগ স্কিম। বড় কিছু রচনা আমি করব, মস্ত বড় এক মধুচক্র, যাকে কেন্দ্র করে গুঞ্জন করবে হাজার হাজার মানুষ মধুমক্ষিকার মতো। আমি বলিয়া উঠিলাম, না না চন্দ্রনাথ, তুই এমন কাজ করিসনি। একটা প্রতিষ্ঠিত কারবার সে হয় না নুরু, হয় না, হয় না। আরে আমি অনেক ভেবে করছি। এত বড় সুন্দর পৃথিবী, বিধাতার প্রতিবিম্ব হয়ে এখানে এলাম, আর আমি কিছু সৃষ্টি করব না, কিছু রেখে যাব না? হ্যাঁ, আমি এইভাবে পড়ে থাকবো নুরু? এ কি তুই কল্পনা করতে পারিস? বল। তোরা হয়তো সবই পারিস, কিন্তু এইখানেই নাকি জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া আবার বলিল, জানিস নুরু, বহুদিন থেকে না আমার অন্তরে বিপ্লব আরম্ভ হয়েছে। বিবাহের পর ছোট একখানি বাড়িতে মীরাকে নিয়ে নিড় বেঁধেছিলাম। কর্মজীবনের আর সৈনিক জীবনের কিছু সঞ্চয় ছিল। ভেবেছিলাম তাই দিয়ে জীবন বেশ কেটে যাবে। সেদিন মনে আর কোনো কামনা ছিল না, কিন্তু ধীরে ধীরে মন অশান্ত হয়ে উঠতে লাগলো। ক্ষুদ্র একটুখানি গণ্ডির মধ্যে একটি নারীর মুখ চেয়ে বসে থাকব। সেই টাটার স্মৃতি, যন্ত্ররাজ্যের গর্জন, যুদ্ধের বাজনা সব মনে পড়তে লাগলো। আর ঠিক এই সময় থেকেই মীরার এই পরিবর্তন আমার চোখে পড়ল। হ্যাঁ রে, আমি যত অশান্ত হয়ে উঠছি, ও হয়ে উঠছে তত শান্ত। আরে ও যদি মুখরা হতো, চঞ্চলা হতো, লঘু হতো, আমি ওকে ফেলে স্বচ্ছন্দে বেরিয়ে পড়তে পারতাম। কিন্তু মীরার দ্বন্দ্ব কৌশল অদ্ভুত। না, কোনোদিন মীরাকে পরাজিত করতে পারলাম না। আমি বললাম, দেখ চন্দ্রনাথ, মীরার ইচ্ছা ছিল খোকার নাম থাকবে কুমার কিশোর। নামের মধ্যে কোনো অর্থ না থাকাই ভালো চন্দ্রনাথ, কি বলিস? চন্দ্রনাথ ডাকিল, মীরা, মীরা। মীরা আসিয়া দাঁড়াইলেন। চন্দ্রনাথ বলিল, বসো মীরা, বসো। বলিয়া সে নিজেই একখানা চেয়ার নিজের চেয়ারের সম্মুখে পাতিয়া দিল। তারপর মীরার হাত ধরিয়া বলিল, আচ্ছা বলছি যে খোকার নাম তুমি কুমার কিশোর রাখতে চাও? মীরা বলিলেন, জিঞ্জির নামও তো বেশ, সোনেকা জিঞ্জির, স্বর্ণ শৃঙ্খল জীবনে। না না মীরা, কুমার কিশোরই ভালো। পুলকিত হইয়া মীরা বলিলেন,
ও নামও বহুত আচ্ছা নাম। চন্দ্রনাথ বলিল, শোনো মীরা, এখানকার কারখানা আমি বেচে ফেলছি। ঘরই যখন বেঁধেছি তখন প্রাসাদের মতো ঘর করে তুলব, প্রতি কোণে তার ঐশ্বর্য থাকবে, প্রকাণ্ড বড় কারখানা করব। হাজার হাজার লোক যেখানে প্রতিপালন হবে, এমনই একটা কিছু করব। তুমি কি বলো? শ্রদ্ধান্বিত বিস্ময়ে স্বামীর মুখের দিকে চাহিয়া মীরা বলিলেন, ও, সে তো খুব ভালো হবে। আমি বারবার নিজেকে অপরাধী মনে না করিয়া পারিলাম না, কিন্তু লক্ষ্য করিলাম চন্দ্রনাথ আর অস্বাভাবিক গম্ভীর নয়, সে চঞ্চল উৎফুল্ল হইয়া উঠিয়াছে। বুঝিলাম তাহার কল্পনা নেত্রে আকাশে ফুল ফুটিতেছে। পরদিন প্রভাতে বাহিরে বসিয়া ওই কথাই ভাবিতেছিলাম। চন্দ্রনাথ ছেলেকে কোলে লইয়া বাহিরে আসিয়া বলিল, কাল রাত্রিটা বড় সুখের গেছে রে নুরু। বহুদিন আমরা এমন গাঢ় মিলন রাত্রি উপভোগ করিনি। আমি বলিলাম, সুখ তো মনেই চন্দ্রনাথ। আর একটা কথা, সহজ স্বাভাবিক জীবনেই সুখ কেবল পাওয়া যায়, অস্বাভাবিক জীবনই অশান্তির মূল। আর তোর এই শিশু আর মীরার মতো স্ত্রী, এদের কেন তোর জীবনের অশান্তিতে দগ্ধ করবি? শিশুকে বুকে চাপিয়া ধরিয়া সে বলিল, আরে আমার বাবুয়া, আমার মীরাকে সুখ রাখবার জন্যেই তো আমার আয়োজন। হ্যাঁ, হয় তুই আমাকে প্রতারণা করছিস, আর নয় তুই নিজেকে নিজে প্রতারণা করছিস। কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া থাকিয়া চন্দ্রনাথ উঠিয়া ভিতরে চলিয়া গেল। ছেলেটিকে তাহার মায়ের কাছে দিয়া আসিয়া বলিল, না নুরু, আমি প্রতারণা কাউকে করিনি। আরে আমি তো বলেছি, এই সুন্দর পৃথিবীতে আমি কিছু সৃষ্টি করব না, কিছু রেখে যাব না। আর যা রেখে যাব সে তো আমার বাবুয়ারই থাকবে। ছেলের অন্নপ্রাশন হইয়া গেল। হিন্দুমতে বাঙালির অনুষ্ঠান পালন করিয়া সমাপ্ত হইল। আমাকে ছেলের মামা সাজিতে হইল। আমি তাড়াতাড়ি বাজারে ছুটিলাম। থালা বাটি গ্লাস আসন খোকনের জামা পোশাক সোনার গহনাও কিছু কিনিয়া আনিলাম। কিন্তু তবুও মনটা খুঁতখুঁত করিতে লাগিল। কোমর পাটা ও তক্তি পাইলাম না। চন্দ্রনাথ দেখিয়া আমার কান ধরিয়া টানিয়া বলিল, আরে আমার শালা সাজবার সেলামি নাকি? হ্যাঁ, কিন্তু এ তুই ভারী অন্যায় করলি নরু। আমিও তাহার কান ধরিয়া বলিলাম, ভগ্নিপতির অনধিকার চর্চার এই হচ্ছে পুরস্কার। আমাদের কাণ্ড দেখিয়া মীরা মৃদু মৃদু হাসিতেছিল। সে বাঙালি মেয়ের মতো শাড়ি পরিয়া আমার পায়ের ধুলা লইয়া প্রণাম করিল। আমি মনে মনে অনেক চিন্তা করিয়া আশীর্বাদ করিলাম, ধরিত্রীর মতো সহ্যশীলা হও তুমি, মৃত্যুর মতো শক্তিশালিনী হও, তুমি বিজয়িনী হও। নবম অধ্যায়। ইহার পর আবার চন্দ্রনাথ নিরুদ্দেশ। মনের আকাশ পাতি পাতি করিয়া খুঁজিয়াও আমার কল্পলোকের কালপুরুষ নক্ষত্রের সন্ধান মেলে না। ফিরিয়া আসিয়াই চন্দ্রনাথকে পত্র দিলাম, কিন্তু উত্তর দিল মীরা। সুন্দর হস্তাক্ষরে ইংরাজিতে পত্রখানি লিখিয়াছিল। জানিলাম চন্দ্রনাথ কানপুরের কারখানা বেচিয়া ফেলিয়াছে। কোনো এক বিশিষ্ট মাটির জায়গা দেখিবার জন্য সে যেন কোথায় গিয়াছে, এখনো ফেরে নাই। আমাকে নাকি মীরার প্রায়ই মনে পড়ে। সে লিখিয়াছিল, আমার রক্তের সম্বন্ধের আত্মীয় স্বজনকে ভুলিয়াছি,
কিন্তু যে দোস্তকে বিধাতা ভাই সাজাইয়া পাঠাইয়া দিলেন, আমি তাহাকে ভুলিতে পারিতেছি না। উত্তরে আবার পত্র দিলাম, লিখিলাম, বহিন, আমাকে রাখি পাঠাইয়া দিও এবার। কিন্তু সে পত্র ডেড লেটার অফিস হইতে ফিরিয়া আসিল। সেদিন আমার চোখে জল আসিয়াছিল। মীরা চন্দ্রনাথ হারাইয়া গেল ধরণীর জনারণ্যে, কিন্তু আমার চিত্তলোকে তাহারা হইয়া উঠিল প্রধান। মীরা ও চন্দ্রনাথের কাহিনী রচনা করিবার জন্য আমি পাগল হইয়া উঠিলাম। আমার আহার নিদ্রা ঘুচিয়া গেল। এক কাহিনী 3 বার লিখিলাম, কিন্তু মনোমত হইল না। মেসের বন্ধুরা বলিত, এইবার ভদ্রলোক পাগল হয়ে যাবে। পরিণতি কল্পনা করিতে না পারিয়া চন্দ্রনাথের কাহিনী রচনার চেষ্টা ত্যাগ করিলাম। প্রত্যক্ষের অপেক্ষা করিয়া আছি। আবার জানালাটা খুলিয়া গেল। এক ঝলক তীক্ষ্ণ শীতের বাতাস দেহটাকে কাঁপাইয়া দিল। চিন্তাসূত্র ছিন্ন হইয়া গেল। খোলা জানালা দিয়া পথপ্রদীপের আলোয় আসিয়া আমার মনশ্চক্ষুর সম্মুখে রহস্যময় ছায়াপটখানি ছিন্ন করিয়া দিয়াছে। জানালাটা ছিটকিনি আঁটিয়া বন্ধ করিবার সংকল্প লইয়া উঠিলাম। খোলা জানালাটা দিয়া চোখে পড়িল শহরের ধোঁয়া ও আলোর আবরণে নৈশ আকাশ অস্পষ্ট। কোটি কোটি বৎসরের তপস্যার মতো কত অসংখ্য নক্ষত্র যে আলোকের বার্তা পৃথিবীর বুকে পাঠাইয়াছে, সে আলোক ওই আলোকিত ধূমচন্দ্রাতাপের আড়ালে হারাইয়া গিয়াছে। শুধু পশ্চিম গগন প্রান্তে ওই চন্দ্রাতপ বিদীর্ণ করিয়াও ধকধক করিয়া জ্বলিতেছে ভেনাস শুকতারা। কিছুক্ষণ দাঁড়াইয়া দেখিলাম, স্নিগ্ধ জ্যোতির্ময় ঈষৎ নীলাভ জ্যোতি। আবার জানালাটা বন্ধ করিয়া দিয়া আসিয়া বসিলাম। অন্ধকার কক্ষ। মনের ছায়াপট যেন কায়া গ্রহণ করিয়া ঘরের মধ্যে মূর্ত হইয়া উঠিতেছে। ও কে? ছায়াপটের রহস্য যে ঘন হইয়া উঠিল। পুষ্পিত বসন্ত দিবসের মতো বর্ণে সুষময় উজ্জ্বল লাবণ্যময় তনু, বহুমূল্য পরিপাটি কোঁচানো ধুতি পরনে, গায়ে গিলা করা পাঞ্জাবি, গলার চাদর মাটিতে লুটাইয়া পড়িয়াছে, ঘাড়টি ঈষৎ বাঁকাইয়া দাঁড়াইয়া মৃদু মৃদু হাসিতেছে। আরে, ও যে হিরু! হিরু আসিয়াছে। হিরু! ওহ, কতকাল পরে দেখা তোর সঙ্গে হিরু। তুই বিলেত থেকে কবে ফিরলি? এমনই অকল্পিত রহস্যের মতোই হিরু সেদিন আমার মেসে আসিয়া উপস্থিত হইয়াছিল। আমি তাহাকে ওই প্রশ্নই করিয়াছিলাম। সে নারীর মতো মধুর হাসিয়া পড়িল, আজই রজনীতে হয়েছে সময়, এসেছি বাসব দত্তা। তবে রাজার বাগানের বকুলের সংবাদ জানি না বন্ধু। সে আমার সেই মেসের ঘরে ময়লা বিছানার উপর চাপিয়া বসিল। আমি তাহাকে অবাক হইয়া দেখিতেছিলাম। তাহার উজ্জ্বল বর্ণ উজ্জ্বলতর হইয়াছে। পরিচ্ছদ হইতে সুমিষ্ট পুষ্প সার গন্ধে সমস্ত ঘরখানা ভরিয়া উঠিয়াছে। হিরু বলিল, আরে, বহুকাল পরে যে অতিথি এলো, তাকে মর্মরসে যদি অভিষিক্ত করতে নাই পারিস নরু, তবে বস্তু জগতের মিষ্ট রসেও তো আপ্যায়ন করা উচিত। হ্যাঁ, নে, চা আনতে বল। এবার তাহাকে বুকে জড়াইয়া ধরিয়া বলিলাম, সত্যি রে হিরু, আমি অবাক হয়ে গেছি। কিন্তু কতকাল পরে বলতো? হ্যাঁ, এ হলো 1900। আরে দূর, কি হবে সে হিসেব করে? হিসেব আমার নেই। পৃথিবীর বুকে আমি একান্তভাবে অতিথি। যাওয়া আসার তিথির সংবাদ না মেনে চলাই আমার নিয়ম। পৃথিবীর সমস্ত বস্তু এবং ঘটনাকে একান্ত লঘুভাবে গ্রহণ করার এক ধারার দার্শনিকতা প্রচলিত আছে।
এই ধারাকে নিজের জীবনে খাপ খাওয়াইয়া লইয়ার মধ্যে কতখানি শক্তির প্রয়োজন বলিতে পারি না, কিন্তু এই দৃষ্টিভঙ্গি ও প্রকাশভঙ্গির মধ্যে একটা অভিনবত্ব আছে, তাহাতে সন্দেহ নাই। তবুও হিরুর কথাটার মধ্যে একটা বেদনার আভাস পাইলাম। হিরুর বেদনার কথা মনে করিতেই আমার নিজের বেদনা ঘনায়িত হইয়া উঠিল। আমার মনে পড়িয়া গেল আমার মাকে। তবুও আজ তাহার বেদনাকেই বড় করিলাম। বলিলাম, আমি সবই জানি। সে সময় তোর আসবার কথাও আমি শুনে এসেছিলাম। সেই সময় কি তুই এসেছিলিস? একটা সিগারেট ধরাইয়া সে বলিল, এসেই চলে গিয়েছিলাম। বললাম তো, আমি একান্তভাবে অতিথি। অতিথি শুধু তিথির নিয়ম লঙ্ঘন করেই চলে না। কালের বন্ধনে সে শুধু মানে তা নয়, স্থানের বন্ধনও তার পক্ষে নিষেধ। দেশ ভালো লাগেনি, ফের চলে গেলাম। আবার এই কিছুদিন ফিরেছি। নে, সিগারেট নে। বহুমূল্য সিগারেট কেশ হইতে একটা সিগারেট তুলিয়া লইয়া বলিলাম, হিরু, এইবার একটা পরম শুভ তিথি আর লগ্ন দেখে জগতে অতিথি নামটা খণ্ডন করে ফেল। রূপসীর রূপের মধ্যে অরূপের সন্ধান তোর অবসান হোক। হ্যাঁ রে। হিরু হাসিয়া বলিল, রূপকে আমি পূজা করি নরু। রূপসীর প্রতি আমার মোহ আছে, হ্যাঁ। তবে ভয় করি কি জানিস? তাদের মমতাকে। তাদের ললিত ভুজলতার বন্ধন খোলা যায়, কিন্তু তাদের জীবনের কোমলতার বন্ধন ছেড়ে না ফেললে আর উপায় নেই। তাদের কায়াকে ভয় করি না তো নরু, আমি ভয় করি তাদের মায়াকে। কেন? তোর মনের বনে যে লতা সযত্নে রোপণ করে পরিচর্যা করেছিলি, তাতে কি ফুল ধরল না? তোর সে কথা মনে আছে? আরে সে তো একটি লতা নয়, সে যে লতার দল। কিন্তু আমার মন বনস্পতি যে দিন দিন ঊর্ধ্বে উঠে চলেছে তাদের সঙ্গে লুকোচুরি খেলে। তারা তো নাগাল পেলে না, তাই লজ্জায় খসে পড়ল। উপস্থিত মনের কখন লতা শূন্য। না, আর অবীজ বপনই করব না। তোর অঙ্গও তো অনাবৃত শুনেছি। তুইও তো বিয়ে করিসনি। না, কিন্তু তোর কাকা যে তোর বিয়ে না দিয়ে ছাড়লেন। হ্যাঁ, কেমন আছেন তিনি এখন? আরে কাল তার নাগাল পায় না। মহাকালের দরবারে তিনি এখন জমিদারি করছেন বোধ হয়। তার জন্যে মিথ্যে আক্ষেপ করিস নে। তিনি রেহাই পেয়েছেন ভাই। তাঁর দিকে চাইলে আমারও দুঃখ হতো। দেশের লোকের কাছে তিনি অমানুষ ছিলেন, কিন্তু আমার কাছে আর সে বলিতে পারিল না। মিনিট কয়েক নীরবে থাকিয়া আবার সিগারেট ধরাইয়া বলিল, বুঝলি নরু, আমার সঙ্গে তোকে একবার দেশে যেতে হবে। চল না, কিছুদিন হইচই করে আসা যাক। একটা মেলা বসাচ্ছি দেশে, খুব বড় মেলা করব। কলকাতা থেকে থিয়েটার আসবে, সিনেমা, সার্কাস। কি ব্যাপার বলতো? হঠাৎ মেলা, উপলক্ষ কি? আরে গাজন গাজন, বর্ষ শেষের উৎসব। দেবদেবীকে শাস্ত্রে বিশ্বাস নেই, কিন্তু মৃত্যুতে আমার শ্রদ্ধা আছে। বর্ষের অবসান উপলক্ষে মৃত্যুকে অভিনন্দিত করে একটা উৎসব করবার অনেক দিন থেকে আমার সংকল্প। বলতে পারিস মৃত্যুর উপাসনা। ও, তা সেই উপাসনা করেই তো আমাদের আজ এই অবস্থা।
তুই আচার্যদের বুলি আওড়াচ্ছিস, হ্যাঁ, কিন্তু আমাকে বাদ দে ভাই। কেন জানি না, মৃত্যুর প্রতি না আমার একটা মোহ আছে। তবে নিজে মরতে পারি না, শুধু মৃত্যুর লীলার বহু রূপ প্রত্যক্ষ করতে চাই। যাকে আর একটা কথা শোন, আমি না একটা ফিল্মের ব্যবসা করব ভেবেছি। একটা স্টুডিও হাতে এসে পড়েছে, কিন্তু ছবির উপাখ্যান আমার মনোমতো হচ্ছে না। তুই লিখে দিবি? আরে মেহেরকুলকে নিয়ে অদ্ভুত দৃশ্য হবে রে। ধর, যেখানে পাহাড় থেকে হাতিগুলোকে একে একে ফেলে দিয়ে তাদের মরণ চিৎকার শুনে মশালের আলোয় মেহেরকুল নাচছে। চা তৈয়ারি করিয়া তাহাকে একটি কাপ আগাইয়া দিয়া বলিলাম, তা বিলেতে থেকে কি এই সস্তা জিনিসগুলো তুই নিয়ে এলি? চায়ের কাপে চুমুক দিয়া সে বলিল, সস্তা জিনিসের একটা যে বড় মূল্য নরু, তার পিছনে হার জিতের অনুশোচনা নেই। পর্যাপ্ত পরিমাণে মুড়ি খেয়ে যদি শরীর নাই ছাড়ে তবে আক্ষেপ হয় না, কিন্তু সিমলে পাহাড়ে গিয়ে আঙুর বেদানার রসে ভাগ বিলিতি পক্কর, তাই হয়ে এলি তুই। আচ্ছা, সে যাকে, ফিল্মের কথা না হয় পরে হবে। এখন বলতো, তুই আমার সঙ্গে দেশে যাবি কিনা বল। দেশে যেতে আপত্তি নেই, কিন্তু মেলায় আমার আপত্তি আছে। কেন বাজে অনেকগুলো অর্থ অপব্যয় করবি বল? অপব্যয় কথাটায় আমার আপত্তি আছে। ব্যয় বল, ব্যয় ব্যয়। কিন্তু আমার টাকা যে অনেক জমে আছে নরু, তুই জানিস তো। মামার বাড়ির সমস্ত সম্পত্তিও আমি পেয়েছি। কেন? দাঁড়া দাঁড়া, তোর তো 3 মামা ছিলেন, তাদের ছেলেপুলেও ছিল। হ্যাঁ, তা ছিল, কিন্তু মৃত্যু দেবতার আমি উপাসক বলেই নাকি তিনি তাদের আমার পথ থেকে সরিয়ে দিয়েছেন। তাদের কলকাতার সম্পত্তি যথেষ্ট, কিন্তু তার চেয়েও বেশি ছিল নগদ টাকা। হ্যাঁ, এই সপ্তাহখানেক আগে হিসেব দেখলাম। কত জানিস? 18 লাখ টাকা তাদের মজুদ। তাছাড়া আমার পৈতৃক মজুদ ধর তাও 1.3 লাখ হবে। টাকাটা তো ব্যয় করতে হবে। হ্যাঁ। ও, তা ব্যয় করতেই হবে? ব্যয় করতেই হবে তার মানে কি হিরু? আচ্ছা ধর, তোর পর তোরও উত্তরাধিকারী কেউ না কেউ থাকবেই। এ যে তার অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে। তুই ভুল বলছিস। আলোর উত্তরাধিকারী অন্ধকার, জন্মের উত্তরাধিকারী মৃত্যু, আর লালসার উত্তরাধিকারী বৈরাগী। সেই হিসাবে সঞ্চয়ের উত্তরাধিকারী হচ্ছে ক্ষয়, এবং সেই জন্যেই আমার হাতে এসে পড়েছে এত বৈভব। সঙ্গে সঙ্গে চন্দ্রনাথের কথা মনে পড়িয়া গেল, কিন্তু তাহার কথা বলিতে কেমন দ্বিধা হইল। কথাটা একটু ঘুরাইয়া পাড়িলাম, বলিলাম, তা বেশ তো, ওই টাকা দিয়ে না হয় বড় কিছু একটা গড়ে তোল। জানিস তো, এবার কাকার মৃত্যুর পর না দেশের লোকে ধরেছিল একটা শ্মশান আশ্রমের জন্যে, কিন্তু দিইনি। শ্মশানে আবার গৃহ করে সৃষ্টি করা কেন? বুঝিলাম সে বুঝিয়াও আমার কথাটা এড়াইয়া যাইতেছে। আমি বলিলাম, তোর চালাকি আমি বুঝি, তুই আমাকে এড়িয়ে যাচ্ছিস না। আরে আমি বলছি কোনো একটি উৎপাদনকারী শিল্পের কারখানা, বড় একটা কিছু। তোর ফিল্মের ব্যবসার চেয়ে অনেক বড় কিছু করে তোল না। দূর, ঝঞ্ঝাট পোয়াবো না। আরে কে এত পরিশ্রম করে? দেখ দেখ, তোর চায়ের জল পড়ে যাচ্ছে।
তাহার সহিত আলোচনা করিতে প্রবৃত্তি আমার হইল না। কথাটা এড়াইয়া গিয়া বলিলাম, চন্দ্রনাথ না এমনি বড় একটা কিছু গড়ে তোলবার জন্য পাগল, তা তুই তাকে সাহায্য কর না, মূলধন দিয়ে অংশীদার হয়ে যা। চন্দ্রনাথ কোথায়? সে আজও বেঁচে আছে? তার চরিত্র অনুযায়ী সে দুর্দান্ত ভাবেই বেঁচে আছে। কিছুদিন আগেই তার সঙ্গে দেখা হয়েছিল। তারপর ধীরে ধীরে চন্দ্রনাথের কাহিনী হিরুকে বলিয়া শেষ করিলাম। হিরু বলিল, তবে চন্দ্রনাথ ব্রিলিয়ান্ট, কিন্তু যুদ্ধ তার ভালো লাগলো না কেন? চন্দ্রনাথ এত দুর্বল? আরে এ কি দুর্বলতা! জীবনের অপচয়, সৃষ্টির অপচয় করে যে ধ্বংসলীলা, সে কি মানুষের ভালো লাগে না লাগা উচিত? কে জানে, কিন্তু আমার মনে হয় কি জানিস, এ ভালো না লাগার মূলে হলো মানুষের মৃত্যু ভয়, নিজের জীবনের মৃত্যু ভয়। সে যাজ্ঞেয় কথা। আমি যা বললাম তার কি হলো বল? ওই যে বললাম, কিছু মূলধন দিয়ে চন্দ্রনাথের অংশীদার। পোষাবে না। আরে অংশীদার হওয়া কি ঋণ দেওয়া, ও হলো ঝঞ্ঝাট বাড়ানো। একে তো জানিস অঙ্কশাস্ত্রে অধিকার আমার চিরদিন কম। ওসব সুদ কষা কি লাভ লোকসানের হিসেব করা আমার বিদ্যে বুদ্ধির অতীত। তার চেয়ে চন্দ্রনাথকে বন্ধুর উপহার বলে থাক। হিরু, কথাটার উচ্চারণ করিস না। আচ্ছা যাকে, এখন বলতো আমার সঙ্গে যাবার কথা কি বলছিস? যাবি তো? বেশ, যাব, চল। দিন 7 পর, 7 দিন পরই হিরুর নিমন্ত্রণে দেশে গিয়াছিলাম। স্টেশনে হিরুর মোটর ছিল। পরিচিত পারিপার্শ্বিকের মধ্য দিয়া বিপুল গতিতে যেন আমি ছুটিয়া চলিয়াছিলাম। সে পারিপার্শ্বিক আজও এই অন্ধকারের মধ্যে হু হু করিয়া পিছনের দিকে ছুটিয়া চলিয়াছে। জাম ও সজিনার ঘন পল্লব ছায়ান্বিত পল্লীপথ, জাম ও সজিনার নিচে ঘেঁটু ও ভাঁটি ফুলের জঙ্গল। রতনহাটি গ্রামখানা পার হইয়াই পদ্মফুলে ভরা শঙ্খপতির বিস্তৃত বিল, চারিপাশের ধারে ধারে তাহার কলমি, পানাড়ি ও পদ্মদলের ঘের। কতকাল আগে নাকি এখানে কোনো শঙ্খপতি নামে সওদাগরের বাস ছিল। এই ছিল নাকি তাহার বাণিজ্যতরী বহরের বন্দর। ইহার পরই আসে রানীপাড়া। গ্রামে ঢুকিতেই টোপরের মতো বাগান ঘেরা মহান্তের আকড়া। আকড়ার ঈশান কোণের নারিকেল কুলের গাছটি এখনো আছে কিনা কে জানে। আর সেই লাল কাঞ্চনের বাগানখানি। ইহার পরই আমাদের গ্রাম। প্রথমেই আসিল বাজিকরদের পাড়া। রহস্যময় যাযাবরদের ভাঙাচোরা ঘরগুলির চালের বাতায় ঝোলে সাপের হাঁড়ি, আর দুয়ারে প্রহরা দেয় বড় বড় কুকুর। এই গাজন ওই বাজিকরদেরই উৎসব। ওই যে একটা বাজিকরের মেয়ে নৃত্য আরম্ভ করিয়া দিয়াছে। বাজিকর পাড়া পার হইয়া গেল। এইবার একটা বাঁক ঘুরিলেই প্রথমে নজরে পড়িবে গ্রামের প্রান্তে বাগান ঘেরা হিরুদের বাড়ির চিলেকোঠা। প্রকাণ্ড বড় বাড়িখানা চারিদিকে বহু মূল্যবান আম কাঁঠালের বাগান দিয়া ঘেরা। কাঁচা মিঠে আমের গাছগুলা আমাদের চিহ্নিত করা আছে। সুনিবিড় বৃক্ষ পল্লবের আবরণের মধ্যে হিরুদের প্রাসাদতুল্য বাড়িখানার নিচের দিকে কিছু দেখা যায় না। দেখা যায় শুধু বাগানের মাথার উপরে সাদা চিলেকোঠা, যেন আকাশের গায়ে একখণ্ড সাদা মেঘ। গাড়ি মোড় ফিরিল। এ কি! হিরুদের বাড়ির মাঠের মধ্যে বসাইয়া দিল কোন জাদুকর!
বাগানের ঘের মুছিয়া দিল কে? আমার মনে আছে, হঠাৎ একটা মড়মড় শব্দে চকিত হইয়া প্রশ্ন করিয়া উঠিয়াছিলাম, এ কি? ও কিসের শব্দ? গাড়িখানা আসিয়া হিরুর দরজায় থামিল। হিরু সেখানে ছিল না। সে নিজে দাঁড়াইয়া গাছ কাটাইতেছে। সেই শব্দ পূর্বে পাইয়াছিলাম। আমি সেখানে গেলাম। সেই মুহূর্তেই একটা গাছ মরণার্তনাদ করিয়া মাটির বুকে আছাড় খাইয়া পড়িল। আমি হিরুকে বলিলাম, তুইও কি করলি? পূর্বপুরুষের হাতের তৈরি গাছগুলো কেটে ফেললি? আরে এক হিসেবে ওরা তো তোর জ্ঞাতি। আমার মুখের কথা কাড়িয়া লইয়া হিরু বলিল, তা অবশ্য মিথ্যে বলিসনি। জ্ঞাতির মতোই ওরা আমার চারিদিকের আলো ও বায়ুর ভাগ নিয়ে বসেছিল। আর ভাগ কেন, সমস্তই আত্মসাৎ করে ফেলেছিল। বিনা উচ্ছেদে সুচক্র পরিমিতিও পথ ছেড়ে দিতে রাজি ছিল না। তাই উচ্ছেদই করে ফেললাম। তাহার কথায় আশ্চর্য হইয়া বলিলাম, ও, তা ভালো। কিন্তু জিজ্ঞাসা করি, তুই পৃথিবীতে এসে কটা গাছের সৃষ্টি করেছিস বলতো? এমন সুন্দরী পৃথিবীতে এসে তার রূপের পূজায় তুই কি দিলি? নরু, রুদ্রপ্রিয়া সতী যখন দক্ষালয়ে যাচ্ছেন, তখন কুবের এসে রত্নালঙ্কারে তাকে সাজিয়ে দিয়েছিল। কিন্তু নন্দিনীর সে পছন্দই হলো না। সে দেবীর অঙ্গ থেকে রত্নভূষা খুলে ফেলে তাকে সাজিয়ে দিলে বিল্বদল আর জবা ফুলে, হাড়ের মালায়, রুদ্রাক্ষের কঙ্কণ বলয়ে। পট্টবাসের পরিবর্তে গৈরিক বসনে সে তাকে সাজিয়ে দিলে ভৈরবী। আরে রুচিভেদ নিয়ে বিরোধ করিস না ভাই। ও সূচিবাইয়ের মতো নিতান্ত একটা মানসিক ব্যাধি। আমি আর প্রতিবাদ করিলাম না। হিরু ইঙ্গিতে আমারও তাহার মধ্যে একটা অধিকারের গণ্ডিরেখা টানিয়া দিল। সে গণ্ডিরেখার ওপারে পদার্পণ করিলে আমার নিজের অপমানই আমি করিব। তাই নীরবে হিরুর পাশে দাঁড়াইয়া রহিলাম। গাছের পর গাছ কাটা হইতেছে। আজও এই ঘরের মধ্যে অন্ধকার যেন আলোড়িত হইতেছে। মনে হইতেছে গাঢ় রঙের পল্লব ঘন গাছগুলা কাঁপিতেছে। বিপুল ধ্বনিতে ছায়াপট মুখর হইয়া উঠিল। গাজনের ঢাক বাজিতেছে। ভক্তের দল আসিয়া হিরুর বাগানে প্রবেশ করিল। যাযাবর জাতি ভাঙাচোরা ঘরগুলি পিছনে ফেলিয়া বৈশাখী দেশ দেশান্তরে চলিয়া যাইবে। বর্ষায় ভাঙা ঘর ভূমিসাৎ হইবে, আবার ফিরিয়া নতুন ঘর তুলিবে। সে ঘরও আবার ভাঙিবে, আবার উহারা আসিয়া নতুন গড়ে। এই শিব, এই গাজন ওই বাজিকর্তেরই নিজস্ব। পুরুষে দেখায় ভেলকিবাজি, আর নারীরা সাপ মাদর লইয়া নাচায়, নিজেরাও নাচে। ঢাকের মাথায় পালকের ভূষা ও চামর তুলিয়া নাচিতেছে। ভক্তদলের নৃত্যের সঙ্গে সঙ্গে বুকের উপর নাচিতেছিল ফুলের মালা। কিন্তু প্রধান ভক্তের গলায় আছে হাড়ের মালা। সে আছে মন্দির দুয়ারে নন্দীর মতো। সন্ধ্যায় ছিল বন্যোৎসব। বারুদের আতশবাজি পুড়িতেছিল। অপব্যয়ের বিলাস হইলেও বেশ লাগিল। পৃথিবীর মানুষ যেন গ্রহ গ্রহান্তরের অধিবাসীদের উদ্দেশ্যে আলোকের বার্তা প্রেরণ করিতেছে। হাওয়াইগুলো ঊর্ধ্বলোকে শব্দ করিয়া ফাটিয়া লাল, নীল, সবুজ নানা বর্ণের আলোক বিন্দুতে বিভক্ত হইয়া ঝরিয়া ঝরিয়া পড়িতেছে, যেন কল্পবৃক্ষের ফুল ঝরিতেছে। আমার বেশ মনে আছে, আমি ভাবিতেছিলাম বিচিত্র মানুষের অকারণ প্রমোদাভিলাষ। আনন্দ ভিখারি মানুষ আগুনের মধ্যেও ফুল ফুটাইতে চায়। সাপ লইয়া খেলা করে সে,
বাঘ লইয়া বাজি দেখায়। ধ্বংস করিতে পারে যে শক্তি, তাহাকে আয়ত্ত করিবার অভিলাষের মূলে কি মানুষের মৃত্যু জয়ের অভিলাষ, না মৃত্যু লইয়া বিলাস? জয়ের অভিলাষ ও বিলাসে প্রভেদ আছে। যাহাকে মানুষ ভয় করে, তাহাকেই করিতে চায় সে জয়, সেখানে আছে দ্বন্দ্ব। কিন্তু বিলাস যে কামনাময়, অনুরাগ ভিন্ন হয় না। বিলাসের যে বস্তু বা পাত্র, তাহার প্রতি উন্মত্ত লালসা থাকা চাই। হিরু আমার পাশে দাঁড়াইয়া আগুনের খেলা দেখিতেছিল। তাহার মুখে কথা ছিল না, শুধু সিগারেট টানিতেছিল। অকস্মাৎ দূরে একটা টিলার উপর সাঁওতাল পল্লীতে আকাশের আগুন নামিয়া আসিয়া শতমুখী হইয়া জ্বলিয়া উঠিল। আতশবাজির আগুন লাগিয়া পল্লীটা জ্বলিয়া উঠিল। নরনারীর আর্ত কোলাহলে রাত্রির অন্ধকার ভয়ানক হইয়া পড়িল। চিৎকার উঠিল, জল জল জল! আমি হিরুর হাত ধরিয়া টানিয়া আকর্ষণ করিয়া ছুটিয়া নামিয়া গেলাম। চৈত্র শেষের রৌদ্রে শুষ্ক চালাঘর দাউ দাউ করিয়া পুড়িতেছিল। গরু বাছুর কলরব করিয়া ছুটিয়া পলাইতেছে। মুরগিগুলা প্রাণ ভয়ে চিৎকার করিয়া জ্ঞান শূন্যের মতো উড়িতেছিল। একটা মুরগি শিখার উপর দিয়া যাইতে যাইতে নাগিনীর বিষ নিঃশ্বাসে আকৃষ্ট পঙ্গুর মতো আগুনেই পুড়িয়া গেল। শুধু রব উঠিল, জল জল জল! আগুন ধীরে ধীরে কমিয়া আসিতেছিল। হিরুকে খুঁজিলাম, পাইলাম না। সে বোধহয় আসে নাই। ফিরিবার সময় ভাবিলাম, এইখানে আগুনে মানুষে দ্বন্দ্ব, এইখানে আছে তাহার জয়ের অভিলাষ। আর ওই যে আতশবাজির খেলা, ওখানে ছিল বিলাস কামনা। যে শক্তির মধ্যে মৃত্যুর প্রত্যক্ষ বসতি, তাহাকে লইয়া বিলাসের ফল আজ ফলিয়া গেল। অথবা হয়তো এই হিরুরই স্পর্শ দোষ। আমি হিরুকে তিরস্কার করিবার জন্য তাহারই সন্ধানে চলিলাম। দেখিলাম সে বাড়িতে ছিল না। শুনিলাম মেলার দিকে গিয়াছে। কাহাকেও সঙ্গে লয় নাই, একাই গিয়াছে। আমি মেলার দিকে চলিলাম। আমাদের দেশের চিরাচরিত যে ধারায় মেলা হইয়া থাকে, সেই ধারায় মেলা। কোথাও এতটুকু সংস্কারের চিহ্ন নাই। উগ্র তীব্র আলোকদীপ প্রদীপ্ত পথে প্রমত্ত আনন্দ সন্ধানী মানুষের ভিড়ের মধ্যে মিশিয়া গেলাম। তারপর বহু কষ্টে হিরুকে খুঁজিয়া বাহির করিলাম। তখন গভীর রাত্রি, লোকজনের ভিড় কমিয়া আসিয়াছে। জুয়ার আড্ডায় তাহাকে পাইলাম। তাহার কোলের কাছে দেখিলাম নোট ও টাকার রাশি। তাহাকে হাত ধরিয়া টানিয়া পরিস্ফুট ঘৃণার সহিত বলিলাম, তুই জুয়ো খেলছিস, হ্যাঁ? সে হাসিয়া বলিল, হ্যাঁ রে। বোধহয় তিরস্কারের ভাষা খুঁজিতেছিলাম। হিরু বলিল, চল মন্দিরে যাই। ফুল খেলার সময় বোধহয় হয়ে এলো, চল। ফুল খেলার নামে শরীর আমার রোমাঞ্চিত হইয়া উঠিল। আমি সমস্ত ভুলিয়া গেলাম। হিরুর আকর্ষণে নয়, বাল্যকালের ফুল খেলার স্মৃতির আকর্ষণে নির্বাক হইয়া হিরুর সঙ্গে সঙ্গে চলিলাম। দেখিলাম বর্ষ শেষের রাত্রিতে গাজনের ভক্তের দল নাচিতেছে, বোলান গান হইতেছে। বৃত্তাকারের নৃত্যরত ভক্ত দলের মধ্যে নরকপালের স্তূপ। নাচিতে নাচিতে তাহারা নরকপাল লইয়া খেলিতে আরম্ভ করিল। কেহ নরকপাল শূন্যে ছুড়িয়া দেয়, অন্য একজন লুফিয়া লয়। আবার অন্য একজনে ছুড়িয়া দেয়, অপরে সেটা ধরে। শূন্যে নরকপাল যেন ভাসিয়া ভাসিয়া ফেরে। কেহ বা মাটির উপর শুইয়া পড়িয়া সেই নরকপালের শূন্য মুখগহ্বরে মুখ দিয়া
নিম্ন তীক্ষ্ণ কণ্ঠে হাসিয়া ওঠে। ওদিকে ঢাক বাজিয়া উঠিল, এ খেলা থামিয়া গেল। এইবার হইবে ফুল খেলা। ভক্তদল শিবের মাথায় ফুল চড়াইবে। ফুল বৃক্ষজাত পুষ্পদল নয়, বন্যী পুষ্পের অঞ্জলি। শিব মন্দিরের প্রবেশদ্বারের সম্মুখে স্তূপীকৃত জ্বলন্ত অঙ্গার রাশি উত্তাপে জ্যোতিতে নিশীথ অন্ধকারের বুকের মধ্যে ভয়ালো মূর্তিতে জাগিয়া আছে, আর তাহার পশ্চাতে শ্রেণীবদ্ধ ভক্তদল। প্রধান ভক্ত দ্রুতপদে 2 করতল পূর্ণ করিয়া সেই বন্যী পুষ্পের অঞ্জলি লইয়া ছুটিল মন্দির পানে। শিবলিঙ্গের মস্তকে সে অঞ্জলি দিয়া আসিল। তারপর দলে দলে ভক্তদল ওই অঞ্জলি লইয়া। দেখিলাম হিরুও ছুটিয়াছে ওই অঞ্জলি লইতে। আমি ডাকিলাম, হিরু, হিরু। আমিও তাহার পিছনে পিছনে ছুটিলাম। 10ম অধ্যায়। হিরুকে একরূপ জোর করিয়া এই ভীষণ ভয়াবহ খেলা হইতে নিরস্ত করিলাম। এদিকে ভক্তের দল সেই স্তূপীকৃত জ্বলন্ত অঙ্গার রাশির উপর ভক্ত নৃত্য আরম্ভ করিয়া দিল। অদ্ভুত সে নৃত্য। বর্ষাবসানে বর্ষের শেষ রাত্রি, শেষ প্রহরের অন্ধকারের মধ্যে জ্বলন্ত অঙ্গারের উপর ভক্ত দলের সে নৃত্য যেন সমস্ত চেতনাকে মোহগ্রস্ত করিয়া তুলিতেছিল। হিরু হাত জোড়ো করিয়া কাহাকে নমস্কার করিয়া পড়িল, আয়। দোতলার বারান্দায় বসিয়া পড়িলাম। আর ঘুমিয়ে কাজ নেই। মৃত্যুর উপর জীবনের জয়যাত্রা আজ দেখব। নববর্ষের সূর্যোদয় দেখব বসে বসে। আমাকে একটা সিগারেট দিয়া হিরু নিজেও একটা ধরাইয়া বসিল। দূরে মেলাটা শ্রান্ত ক্লান্ত হইয়া যেন ঘুম ঘরে ঢুলিতেছে। অদূরেই কিসের একটা ক্ষুদ্র জনতা তখনও বিকৃত রসোল্লাসে কোলাহল করিতেছে। সহসা হিরু বলিল, এটা চৈত্রর সংক্রান্তি, শেষ রাত্রি। বৎসরের এটা মৃত্যু লগ্ন। তার প্রভাব যে এড়াতে পারছি না নরু। চোখের পাতার উপর তার অঙ্গুলি স্পর্শে কেমন আচ্ছন্ন হয়ে যাচ্ছি। তোর আপত্তি যদি না থাকে তো বিষে বিষ ক্ষয় করি। নীলকণ্ঠ না হলে তো মৃত্যু জয় করা যায় না। তাই বলছিলাম, বলিস তো বোতল গ্লাস নিয়ে আসি। কিরে? আমি হাসিয়া ফেলিলাম। বলিলাম, আনবি আন, কিন্তু নীলকণ্ঠের দোহাইটা তুই মিথ্যে দিলি। কণ্ঠে থাকলে প্রতিবাদ করতাম না, কিন্তু ও তো কণ্ঠে থাকে না। সরাসরি যকৃতের উপর গিয়ে প্রেম স্পর্শে তাকে পাকিয়ে তোলে। হঠাৎ হিরু অদূরে জনতার দিকে চাহিয়া পড়িল, ওটা কি হচ্ছে বলতো নরু? আমি বলিলাম, অন্যায় বন্ধু, অন্যায়। দেহের অন্তরালে মন বরং আমরা দেখতে পাই, কিন্তু জনতার অন্তরালে কোনজন কোন অঘটন ঘটাচ্ছে তা আমরা দেখতে পাই না। আচ্ছা দাঁড়া, দারোয়ান, ওখানে কি হচ্ছে দেখো তো। যা হচ্ছে এখানে নিয়ে এসো, যাও। অল্পক্ষণ পরেই দারোয়ানের পিছন পিছন আসিয়া দাঁড়াইল একটি মেয়ে। দেখিয়াই চিনিলাম, বাজিকরের মেয়ে যাযাবরী। হিরু আলোটা বাড়াইয়া দিল। দেখিলাম পিঙ্গল বর্ণা তরুণী যাযাবরী, সুগঠিত দীঘল দেহ, পরনে পশ্চিমা মেয়েদের মতো রঙিন ছিটের কাপড়, হাতে 1 হাত কাঁচের চুড়ি, গলায় বেলের খোলার একরাশ মালা। বেল ফুলের কুঁড়ির মালার মতো শুভ্র মহিমায় সেই পিঙ্গলবর্ণ দেহের উপর যেন ঝলমল করিতেছে। তাহার কাঁখে একটা ঝুড়ি। ঈষৎ বঙ্কিম ভঙ্গিতে দাঁড়াইয়া সে হাসিয়া বলিল,
গান শোনবা বাবু, নাচ দেখবা? মেয়েটার কণ্ঠস্বরের সুরে, ভাষার মিষ্টতায় আর উচ্চারণের বিশিষ্ট একটি ভঙ্গিতে দেহে যেন রোমাঞ্চ দেখা দিল। অদ্ভুত মিষ্টভাষী এই যাযাবর জাতিটি। এমন মিষ্ট কথা আমি জীবনে কখনো কোনো জাতির মুখে শুনি নাই। আর মোহময় একটা রহস্য যেন এই অনাবৃত দেহ জাতিটির সর্বাঙ্গ ঘেরিয়া মাখানো আছে। বর্বরা যাযাবরীরা মোহময়ী, সর্বাঙ্গে যেন মোহ জড়ানো। দীর্ঘ সবল দেহ, ক্ষিপ্র গতি, হাতে ভেলকি, মুখে হরেক রকম বোল, কাঁধে ঢোল আর ঝুলি, একেবারে যাযাবর রহস্যময়। পূর্বে তাহারা নাকি আপন ছেলেকে কাটিয়া বাজি দেখাইত, আবার বাঁচাইত। আর একটা রহস্য, আজও এদের নারীর স্বাধীন জীবন, সে আপনাকে স্বেচ্ছায় বিলাইয়া দেয়। বাপ দাবি করে শুধু টাকা। বিচিত্র যাযাবর জাতির ক্ষুদ্র একটি জুত কেমন করিয়া কোন যুগে যে আমাদের এই গ্রাম প্রান্তে আসিয়া বাসা বাঁধিয়াছিল জানি না। বর্ষের প্রারম্ভে জাতিটা পথে বাহির হয়। একবার ফেরে দুর্গোৎসবের সময়। বাজিকর্দের দুর্গোৎসব আছে, আর আসে গাজনের সময়। ওই শিবটি এই বাজিকর্দেরই। তাহারা আসিয়া চৈত্র মাসের 15ই শিবকে জল হইতে তুলিয়া মন্দিরে স্থাপন করিবে। অন্য কাহারও শিব তুলিবার অধিকার নাই। গাজনের প্রধান ভক্ত ওই বাজিকর্দেরই একজন। আর সেই রুদ্র দেবতার মাথায় প্রথম তুলিয়া দেয় বন্যী পুষ্পের অঞ্জলি। আবার নববর্ষের প্রথম দিনে মহাকালকে জলের মধ্যে শীতল শয়ানে শায়িত করিবে ওই বাজিকরেরাই। তারপর আবার উহারা বাহির হইয়া পড়িবে। এখন সে কথা যাক। আমি হিরুর দিকে চাহিয়া দেখিলাম, সে সবিস্ময়ে যাযাবরীকে দেখিতেছে। আর সেই বন্য বর্বর মেয়েটাও অসীম বিস্ময়ে হিরুর দিকে চাহিয়া আছে। আমি হিরুকে বলিলাম, এই কি দেখছিস? সে উত্তর দিল, যাযাবরীর রূপ। আমি হাসিলাম। বোধহয় হিরু সেটা লক্ষ্য করিল। সে বলিল, অপরূপ নয়, কিন্তু দেখ, রূপের মধ্যে উন্মাদনা আছে। ওর হাতে গলার বাহুবন্ধনে যদি কেউ পরিয়ে দেয় পদ্মবীজের মালা, তবে ওকে মৃত্যুর প্রতিবিম্ব বলে মনে হবে। মহাভারতের শান্তি পর্বে মৃত্যুর রূপের কথা মনে আছে তোর? ঠিক এই সময় যাযাবরী বলিয়া উঠিল, এত সুন্দর কি করে তুমি হল্লা বাবু? হ্যাঁ, এত সুন্দর রং তোমার। আমি ঈষৎ রূঢ়তার সহিত বলিয়া উঠিলাম, এই নাচ দেখাবি, গান করবি, তাই দেখা, এসব কথা। সে খিলখিল করিয়া হাসিয়া উঠিল। অদ্ভুত সে হাসি, দেহ যেন রোমাঞ্চিত হইয়া ওঠে। সে হাসি যেন তাহার আর শেষই হয় না। আমি আবার বলিলাম, তুই হাসছিস কেন? সে আরো হাসিয়া উঠিল। এবার হাসিতে হাসিতেই বলিল, তোমার রাগ দেখে গো। সবিস্ময়ে তাহার মুখের দিকে চাহিয়া রহিলাম। সে আবার সেইরূপ হাসিতে হাসিতেই বলিল, ও বাবুটিকে দেখা আমার ভালো লাগছে, তাই তোমার হিংসে হচ্ছে নাকি গো? হ্যাঁ। বর্বরা বলে কি, কিন্তু না হাসিয়াও আমি পারিলাম না। আমি বলিলাম, দাঁড়া, তোদের মোড়লকে আমি বলে দেব। কি বলবা বাবু, কি বলবা? এখন ওই বাবুটি যদি আমার বাবাকে টাকা দিয়ে কিনে নেয় তো দিয়ে দিবে বাবা। হ্যাঁ।
হিরো গ্লাস দুইটা ভর্তি করিয়া পড়িল, কই নাচ তুই। ও কি বটে বাবু, মদলা কি? হ্যাঁ, আমাকে টুকচা দিবেলা, খেয়ে হরস করে নাচ দেখাই। বলিয়াই সে আপনার ঝুড়ি হইতে একটা পাত্র বাহির করিয়া বসিল। উজ্জ্বল আলোকে ভ্রম হইবার নয়, দেখিলাম সেটা নরকপালের পানের পাত্র। হিরো বলিল, ও পাত্রটা আমাকে দিবি? বালাই, মরণ হোক আমার, তোমার ওই চাঁদপাড়া মুখে মরার খুলে তুলে দিব কি বইলা গো? হ্যাঁ। হিরো পাত্রটার কানায় কানায় সুরায় পরিপূর্ণ করিয়া দিল। মেয়েটা নিঃশেষে সেটুকু পান করিয়া বলিল, ও কিন্তু বড় মধুর জিনিস গো বাবু, বুকটা জল জ্বলিয়ে দিলে গো। হিরো নিজের গ্লাসটা তুলিয়া বলিল, মৃত্যু প্রতিবিম্বময়ী ওই যাযাবরের রূপসিকা পান করছি নরু, প্রার্থনা করি তুইও তাই কর। আমি বলিলাম, না হিরু, আমি কামনা করছি ওই যাযাবরের মোহে তোর যাযাবর রত্নের অবসান হোক। ওই যাযাবরীর পদাঙ্কে পদাঙ্কে চরণপাত করে গৃহে প্রবেশ করুন পুরলক্ষ্মী। হিরুর উত্তর দিবার অবসর হইল না। তাহার পূর্বেই যাযাবরী কান ধরিয়া দিয়াছে। তাহাদের নিজস্ব গান, নিজস্ব সুর এবং নিজস্ব ভঙ্গি। বাংলার সঙ্গীত শাস্ত্রের মধ্যে সঙ্গীতে সে রূপ এখনো ধরা পড়ে নাই। সে আরম্ভ করিল, উর জাগ জাগ জাগিনী খিনা যার খিনি না। সঙ্গে সঙ্গে দেহে যেন নৃত্য অপরূপ ভঙ্গিতে হিল্লোলিত হইয়া উঠিল। চরণ দুইটি তাহার স্থির, কিন্তু পদপ্রান্ত হইতে একটা বঙ্কিম হিল্লোল ক্রমশ দেহ বাহিয়া উপরে আসিল। আজও অন্ধকারের মধ্যে আমার মনের ছায়াপটে সেই যাযাবরী যেন নাচিতেছে। ইচ্ছা হইতেছে ছায়াপটের এই অংশটুকু দীর্ঘ, সুদীর্ঘ জীবনব্যাপী দীর্ঘ হউক। আজ এই মুহূর্তে মনে হইতেছে যাযাবরী তাহার পিঙ্গল নয়নের দৃষ্টিতে সত্য দেখিয়াছিল। হিরুর রূপের প্রশংসা করায় আমার ঈর্ষা জাগিতেছিল। যাযাবরী আমাকে মোহগ্রস্তই করিয়াছিল, কিন্তু অনুশোচনা হইতেছে না। জীবন রসে উচ্ছল যাযাবরী রহস্যময়ী। হিরু অর্ধ নিমিলিত নেত্রে যাযাবরীর নৃত্য দেখিতেছিল। যাযাবরীর নৃত্য একসময় শেষ হইল। সে শ্রান্ত ক্লান্ত ভাবে মাটির উপর যেন এলাইয়া পড়িল। হিরু যাযাবরীর স্তব গান করিল। মেয়েটা তখনও হাঁপাইতেছিল। হিরু বলিল, এই তোর পাত্রটা নিয়ে আয়। যাযাবরী যেন আনন্দে বিহ্বল হইয়া আসিয়া পাত্র সম্মুখে ধরিল। তারপর পাত্রটা শেষ করিয়া মেয়েটা যেন ঈষৎ সুস্থ হইল। হিরু বলিল, এবার বাড়ি যা, কাল সকালে আসিস, বকশিস নিয়ে যাস। টুকচা বসি না কেনে বাবু, তোমাকে দেখি চোখের সার্থক করেলেই গো চাঁদপাড়া বাবু, চোখের সার্থক। হিরু আমাকে প্রশ্ন করিল, তোর কাছে টাকা আছে? একটা দে তো। টাকাটা লইয়া সে যাযাবরের দিকে লক্ষ্য করিয়া ফেলিয়া দিয়া বলিল, এইবার যা। দেখিলাম মুহূর্তে যাযাবরী উঠিয়া চলিয়া গেল, কিন্তু টাকাটা পড়িয়া রহিল। আমি হিরুকে বলিলাম,
তুই তাড়িয়ে দিলি? অসীম প্রান্তরের মধ্যে অবাধে ছুটে চলে যে মন, আরে সে মন তোর রূপসাগরে ডুবে মরছিল, আর তাকে অপমানের তরঙ্গাঘাতে কঠোর মাটির বুকে ফিরিয়ে দিলি। হ্যাঁ, তোর কাছে গোপন করব না নরু, কি জানিস, আমারও মোহ জাগছিল। হ্যাঁ রে, ওই মায়াবিনীর মায়াতে যেন আপনাকে হারিয়ে ফেলছিলাম। পূর্ব দিগন্ত রাঙা হইয়া উঠিয়াছে, নববর্ষের সূর্যোদয় হইতেছিল। প্রভাতে হিরু বলিল, চল নরু, শিকারে যাই। শিকারে গেলাম সেই শঙ্খপতির বিলে। বিস্তৃত বিল, চারিপাশে উলুখড় ও কাশবনের গুল্মগুলি তখন সেই বৈশাখে পত্রকাণ্ডহীন বিশুষ্ক। বিলের জলের কোলে কোলে পদ্মলতার কোমল কিশলয় দুই চারিটি করিয়া সবে দেখা দিতে আরম্ভ করিয়াছে। বিলের জল নির্মল কাকচক্ষুর মতো কালো, উপরের আকাশেরই মতো নিষ্কম্প স্থির। নানা জাতীয় জলচর পাখির দল কলরব করিয়া ফিরিতেছিল। বিচিত্র বর্ণ, বিচিত্র কলস্বর। মাথার উপর দিয়া কত দল পাক দিয়া ঘুরিতেছে। এক দল বসে, এক দল ওড়ে। হিরু বলিল, জানিস নরু, হংস বলাকার দল দেখেছি মানুষের সন্ধানে যাত্রা করেছে রে। মরার আর ডাউক ছাড়া বড় কিছু নেই। আমি বলিলাম, কিংবা হয়তো দেখ, তারা পূর্ব হতেই ব্যাধের আগমন বার্তা পেয়েছে। ভুল বন্ধু, ভুল ভুল। ব্যাধিনী সংসারে এক, হ্যাঁ, সে হলো মহাকালের প্রেয়সী মৃত্যু। তার বার্তা তো পাবার নয়, কেউ পায়ও না। অহরহ সে তো পশ্চাতে পশ্চাতে রয়েছে। সে যে কোনো দিন, যে কোনো মুহূর্তে, যে কোন শস্ত্রে জীবনকে শিকার সে করতে পারে। আমরা তো হলাম মাংসলোভী বাজ পাখি কি সারমেয়ের দল। জীবন নিলে তবে আমরা পাই তার সব দেহ। এখন চল, ও পাশের তীরে যেতে হবে। আঁকা বাঁকা তীরভূমির ঘাসের উপর সন্তর্পিত পদক্ষেপে যথাসম্ভব আত্মগোপন করিয়া চলিয়াছিলাম। কাশ ও উলুবনের ধারালো শুকনো পাতায় পায়ের স্থানে স্থানে কাটিয়া জ্বালা করিতেছিল। আমার কিন্তু জ্বালার অপেক্ষা কৌতুক অধিক পরিমাণে জাগিয়া উঠিল। বলিলাম, আচ্ছা হিরু, উদরের জ্বালা পায়ে অনুভব করছিস? হিরু মৃদুস্বরে বলিল, সৃষ্টির প্রারম্ভে সমুদ্র মন্থনে উঠল যে সুধা, সে আত্মসাৎ করলে দেবতা। তারপর উঠল গরল, সে পান করলে নীলকণ্ঠ। আর মানুষের ভাগ্যে কি পড়ল জানিস? বিক্ষুব্ধ বারিধির শূন্য উদরের বিক্ষোভ। আর সেই হলো ক্ষুধা। ক্ষুধার তাড়নায় পৃথিবী অস্থির। উপায় কি? আরে নুরু, কিসের গন্ধ উঠছে বলতো? সত্য সত্যই একটা দুর্গন্ধ, যেন দগ্ধ দেহের গন্ধ নাকে আসিয়া প্রবেশ করিতেছিল। এমন সময় হিরু বলিল, এই দাঁড়া দাঁড়া, ওখানে ঝোপের মধ্যে কে বলতো? ওই যে। অগ্রসর হইয়া দেখিলাম, যাহা দেখিলাম দেখিয়া শিহরিয়া উঠিলাম। দেখিলাম একটা লোক অর্ধদগ্ধ কোনো পশু শিশুর দেহ টানিয়া টানিয়া ছিঁড়িয়া খাইতেছে। নিতান্ত পশুর দেহ। লোকটাকেও চিনিলাম। একদিন সে পেশাদার চোর ছিল, এখন তাহার দুইটি পা ভাঙিয়া গিয়াছে।
চুরি করিতে গিয়াই উচ্চ প্রাচীর হইতে পড়িয়া পা দুইটি হারাইয়া হতভাগ্য এখন চিৎকার করিয়া করিয়া ভিক্ষা করিয়া বেড়ায়, কিন্তু পঙ্গু নয়। ওই হাতের উপর ভর দিয়াই ক্রোশের পর ক্রোশ সে ঘুরিয়া আসে। শুধু শিহরিয়াই উঠি নাই, লালসার কদর্য রূপ দেখিয়া স্তম্ভিত হইয়াও গিয়াছিলাম সেদিন। হ্যাঁ, আমি আজও এই অন্ধকারের মধ্যে অনুভব করিতেছি, সমগ্র দেহ যেন রোমাঞ্চিত হইয়া উঠিতেছে। দেখিলাম লোকটা ধরা পড়িয়া বিহবলের মতো মুখের দিকে চাহিয়া রহিল। হিরু জিজ্ঞাসা করিল, কি ওটা? লোকটা মিথ্যা বলিতে পারিল না, বলিল, ছাগলের ছানা। নির্বাক বিস্ময়ে আমরা তাহার মুখের দিকে চাহিয়া রহিলাম। লোকটা ভীত অনুনয়ের সহিত বলিল, অনেকদিন মাংস খাই নাই বাবু। হিরু জিজ্ঞাসা করিল, কিন্তু তুই ওটাকে ধরলি কেমন করে? আগে এইখানে ছানাটা একলা চিৎকার করছিল, তাই চুপি চুপি এসে। সে তো বুঝেছি, কিন্তু খোঁড়া পায়ে ধরলি কেমন করে? এতে আমি দৌড়ে যাওয়ার মতো জোরে যেতে পারি বাবু, অভ্যেস হয়ে গিয়েছে। তাহাকে তিরস্কার করিতে পারিলাম না, ঘৃণাও করিতে পারিলাম না। তাই নীরবেই তাহাকে অতিক্রম করিয়া দুইজনে চলিয়া গেলাম। খানিকটা অগ্রসর হইয়া পিছনে ফিরিয়া দেখিলাম খঞ্জ দ্রুত বেগে হাতের উপর ভর দিয়া পলাইয়া যাইতেছে। অনুমান করিলাম সেই অর্ধদগ্ধ পশু দেহটাও সে নিশ্চয় ফেলিয়া যায় নাই, হয়তো কুকুরের মতোই মুখে ধরিয়া লইয়া যাইতেছে। আমার বেশ মনে আছে, আমি নত শিরে হিরুকে অনুসরণ করিয়া চলিয়াছিলাম। অকস্মাৎ চমকিয়া উঠিলাম বন্দুকের শব্দে। দেখিলাম হিরুর বন্দুকের ঊর্ধ্বমুখ নলের প্রান্তে ক্ষীণ ধোঁয়ার রেশ। আকাশের বুকে সঞ্চরমান এক ঝাঁক মরালের মধ্য হইতে গোটা কয়েক শিথিল পক্ষ নিম্নমুখ হইয়া ধরিত্রীর বুকে ঝরা পাতার মতো নামিয়া আসিতেছে। হিরু আবার টোটা পুরিতেছিল। সে আমাকে বলিল, ফায়ার কর, ফায়ার কর। মুহূর্তে ভুলিয়া গেলাম খঞ্জের মধ্যে লালসার সেই ভয়ঙ্কর রূপ। বন্দুকটা উঁচু করিয়া ধরিয়া পলায়নপর বিহঙ্গমদের প্রতি লক্ষ্য করিয়া ঘোড়া টিপিলাম। হিরু আনন্দে চিৎকার করিয়া উঠিল, বিউটিফুল, বিউটিফুল। উত্তেজনায় আনন্দে রক্তে যেন জোয়ার ধরিয়া গেল। হত্যার যে এমন উন্মত্ত আনন্দ সে আমি জানিতাম না। আমার ইচ্ছা হইতেছিল গুলির পর গুলি চালাইয়া বিলের সমস্ত পাখির দল উজাড় করিয়া দেই। হিরু আমার চেতন আনিয়া দিল, কহিল, তারপর? আমি প্রশ্ন করিলাম, কি? কিছু না, চল। পাখিগুলো জলের উপর পড়েছে। তা যাক, মা ফলেষু কদাচন। শাস্ত্র বাক্যটা স্মরণ করিতে করিতে চলিয়া যাই। মন কিন্তু আমারই মানিল না। জীবনে হত্যাকাণ্ডের প্রথম পুরস্কার এই সব দেহগুলি ছাড়িয়া যাইতে কিছুতেই ইচ্ছা হইল না। আমি ভাবিলাম আমি বিলের জলে ঝাঁপ দিয়া পড়ি। হঠাৎ আকাশ থেকে ফুল পড়লা গো বাবু, ফুল পড়ল জলে। হায় 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 হায়। পিছন ফিরিয়া দেখি সেই বাজিকরদের মেয়েটা পিছনে দাঁড়াইয়া মৃদু মৃদু হাসিতেছে। দিনের আলোকে হিরু তাহাকে প্রখর দৃষ্টিতে দেখিতেছিল। আমি বলিলাম, আরে মর, তুই করতে গেলি? সর্বাঙ্গে একটি হিল্লোলের সঞ্চার করিয়া সে বলিল,
বিলের কূলে সাপ ধরতে আইছিলাম গো বাবু, তো তোমাদের বন্দুকের রজ শুনে এলাম। তা হায় হায় বাবু, জলে পড়ল গ, তুলে দিব আমি? হ্যাঁ। আমি বলিলাম, তুই পারবি? সে হাসিয়া বলিল, ওই চাঁদপাড়া বাবুটি যদি বলে তবে আমি পারি, লইলে লারব। হিরু এবার প্রশ্ন করিল, পারবি তুই? মরি তোমার লেগে মরব বাবু, তুমি টুকচা কাঁদবা আমার লেগে? হ্যাঁ। বলিয়া সে কাঁকালের ঝুড়ি নামাইয়া কাপড়ের আঁচলে গাছ কোমর বাঁধিয়া জলে ঝাঁপ দিয়া পড়িল। ঝুড়িটার মধ্যে সাপের ঝাঁপিতে সাপ গর্জন করিতেছিল। ঝুড়ির দিকেই আমি চাহিয়াছিলাম। অকস্মাৎ বিলের বুকে মেয়েটা চিৎকার করিয়া উঠিল, ডুবলুম গো, ডুবলুম। চমকিয়া উঠিলাম, দেখি মেয়েটা জলে ডুবিতেছে। হিরু তখন ঝাঁপ দিয়া পড়িয়াছে। আমিও কাপড় ছাঁটিয়া নামিবার উদ্যোগ করিলাম, কিন্তু নামা হইল না। দেখিলাম যাযাবরী স্বচ্ছন্দে জলের উপর ভাসিয়া খিলখিল করিয়া হাসিতেছে। আজ তাহলে এই পর্যন্ত। এই গল্পের পরবর্তী অংশ শুনবেন আগামী অডিওতে। ভালো লাগলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই মতামত জানান। ভালো থাকবেন। শুভরাত্রি।